এদিকে আজকের সবচেয়ে বড় খবর, বিমান বোঝাই করে ইরানে যা পাঠালেন পুতিন। ইরানকে সাহায্য করতে সবার আগে এগিয়ে গেলেন পুতিনই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলের বিভিন্ন শহর গুড়িয়ে দিচ্ছে ইরানের সেনাবাহিনী। আগে যেই মাত্রায় হালকা ছিল একটা বিল্ডিং এর অংশবিশেষ গুড়িয়ে যেত, এখন একসাথে 3-4টা বিল্ডিং গুড়ায় যাচ্ছে। এই অবস্থায় নেতানিয়াহু কিন্তু একেবারে পুরোপুরি আত্মগোপনে চলে। এদিকে ইসরায়েল চুরমার, ঠেকাতে পারেনি কিছুই। ভয়ে আতঙ্কে মানসিক রোগী হচ্ছে ইসরায়েলিরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুরুতে আমি রাশিয়াকে ধন্যবাদ দিতে চাই। একটু দেরি হয়েছে, বাট ফাইনালি রাশিয়া ইরান এই যুদ্ধে, মানে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইনভলভমেন্ট নিয়ে আসছে। আপনারা অনেকে জানেন, অনেক ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। তো আমরা ভাবছিলাম যে কেন ইরান আসলে চুপ আছে, রাশিয়া চুপ আছে, খালি কূটনৈতিক বক্তব্য দিচ্ছে। তো কূটনৈতিক বক্তব্য দিয়ে আসলে পেট ভরবে, দরকার হচ্ছে অ্যাকশন, মেশিনারি সাপ্লাই। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পিছনে ইরানের গোপন রহস্য। ইরান এত সাহস কোথা থেকে পাচ্ছে? কি তাদের গোপন শক্তি? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাজ্যের 7বারের পার্লামেন্ট মেম্বার জর্জ ক্যারওয়ে প্রশ্ন ছুড়েছেন, নেতানিয়াহু যদি সত্যি মারা যেয়ে থাকেন তাহলে ইসরায়েলটা চালাচ্ছে কে? অবস্থাটা বলছেন একবার। গোটা বিশ্বে ইরান হাইপটা কি তুলেছে দেখেন। মানে ইরানের হামলায় নেতানিয়াহু আসলে মারা গেছেন নাকি আছেন তা নিয়ে সন্দেহ খোদ পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কারদের। এদিকে ইরানের প্রতিরোধে পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 3টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, স্বীকৃতি দিতে হবে তেহরানের বৈধ অধিকারকে, অর্থাৎ শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। এদিকে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুঁশিয়ারি দিল ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটছে মুহুর্মুহু মিসাইল। দুঃখ প্রকাশের পরও আরব দেশগুলোই হামলা বন্ধ করেনি তেহরান। কুয়েতে বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানি ড্রোন। পাওয়া গেছে দুজনের প্রাণহানির খবর। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে শুরু থেকেই সমর্থন জুগিয়ে আসছে তাদের অন্যতম বিশ্বস্ত মিত্র রাশিয়া। চলমান যুদ্ধের মধ্যে এবার আবারও ইরানের প্রকৃত বন্ধুর পরিচয় দিল মস্কো। প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর প্রলয়ঙ্কারী বোমা বর্ষণে বিধ্বস্ত ইরানে মানবিক সহায়তা পাঠিয়েছে তারা। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের চিকিৎসা অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ায় এই মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো থেকে জানানো হয়েছে, ইরানের জরুরি স্বাস্থ্য সংকট মোকাবিলায় 13 টনেরও বেশি চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। এই সহায়তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ, চিকিৎসা উপকরণ এবং হাসপাতালের জরুরি সরঞ্জাম। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, বিশেষ কার্গো বিমান ব্যবহার করে এই ত্রাণ সামগ্রী প্রথমে আজারবাইজানে পাঠানো হয়, পরে সেখান থেকে স্থলপথে ইরানে পৌঁছে দেওয়া হয়। এরপর সেগুলো গ্রহণ করে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের অনুরোধের পরই এই সহায়তা পাঠানো হয়েছে, কারণ কয়েক সপ্তাহের টানা হামলায় ইরানের বহু হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি অনেক বেসামরিক মানুষও হতাহত হচ্ছেন। বিশ্লেষকদের মতে এই মানবিক সহায়তা মস্কো ও তেহরানের মধ্যকার ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কেরও ইঙ্গিত বহন করে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামিনি নেতৃত্ব গ্রহণ করেন। এই পরিস্থিতিতেও রাশিয়া ইরানের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বলে ক্রেমলিন থেকে বারবার জানানো হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যখন পশ্চিমা বিশ্ব ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, তখন রাশিয়ার এই প্রকাশ্য সহায়তা প্রমাণ করে যে মস্কো ও তেহরানের মধ্যকার সামরিক ও স্ট্র্যাটেজিক জোট যে কোনো সময়ের চেয়ে এখন বেশি সুসংহত। এদিকে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় সমুদ্রপথে পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আজারবাইজান হয়ে স্থলপথে গড়ে ওঠা করিডর মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে পুতিনের পাঠানো এই 13 টনের চিকিৎসা সহায়তা মূলত মোস্তফা খামিনির নতুন প্রশাসনের বৈধতাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার একটি সুকৌশলী পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের বিরুদ্ধে ইরানের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আগামী দিনে যুদ্ধের ময়দানে রাশিয়ার সম্পৃক্ততা আরও বাড়তে পারে বলেও মনে করছেন তারা। এদিকে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুঁশিয়ারি দিল ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মাঝে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুকে শিশু হত্যাকারী অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি এই অপরাধী বেঁচে থাকে, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করব এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখব।
মূলত গাজা ও লেবানন সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে। আইআরজিসির এই সরাসরি হুমকি দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে নতুন ও ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। তথ্যসূত্র আল জাজিরা। এদিকে ইরানের প্রতিরোধে পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র দাবি করেছেন, ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শিকারচি বলেন, ইরানের শক্তিশালী প্রতিরোধের কারণে ওই মার্কিন রণতরী কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হয়। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির জন্য ঐতিহাসিক পরাজয় হিসেবে উল্লেখ করেছেন। শেকারচি আরও বলেন, বহু বছর ধরে এই রণতরী মুসলিম বিশ্বের ওপর ভয় সৃষ্টি এবং সম্পদ শোষণের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার দুর্বলতা প্রকাশ পেয়েছে। মুখপাত্র মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর ভরসা না করে নিজেদের আঞ্চলিক শক্তি ও সহযোগিতার ওপর নির্ভর করা উচিত। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ঘটনার স্বতন্ত্র নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পিছনে ইরানের গোপন রহস্য কি? ইরান এত সাহস কোথা থেকে পাচ্ছে? কি তাদের গোপন শক্তি? 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ধর্মীয় নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার পর থেকে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। 13 দিনের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে এখন যুদ্ধের উত্তাপ, বাড়ছে অনিশ্চয়তাও। এমন সময় যখন যুদ্ধবিরতির আলোচনা জোরালো হচ্ছে, ঠিক তখনই ইরান বলছে যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে তারাই। শুধু তাই নয়, এখন থেকে 1 টনের কম ওয়ারহেডের কোনো মিসাইল ছোড়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এখন প্রশ্ন হচ্ছে, কোন শক্তির বলে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো এত সাহস পাচ্ছে? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই শীর্ষ নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যুদ্ধ বিরতির প্রশ্নে তেহরান এখনই নরম অবস্থানে যাচ্ছে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের যুদ্ধ বিরতির সম্ভাবনা নাকচ করে বলেছেন, ইসরায়েল প্রায় যুদ্ধ আলোচনা, যুদ্ধবিরতি, পুনরায় যুদ্ধ এসব চক্র ব্যবহার করে পুরো অঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তার দাবি, এবার সেই চক্র ভেঙে শক্তি প্রদর্শনের মাধ্যমে শত্রুকে থামাতে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে চায়। একই সুরে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসক গোষ্ঠী ইরানের জাতির হৃদয়ে আগুন জ্বালিয়েছে। আমরা তাদের হৃদয় পুড়িয়ে দিব। আমরা জায়নবাদী অপরাধীদের ও নির্লজ্জ আমেরিকানদের তাদের কাজের জন্য অনুশোচনা করার জন্য বাধ্য করব। অন্যদিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক অপমানজনক পরাজয়ের পর ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। মুখপাত্রের ভাষায়, এই যুদ্ধের সমাপ্তি কবে হবে তা ঠিক করবে ইরান। এদিকে ইসরায়েল চুরমার, ঠেকাতে পারেনি কিছুই। ভয়ে আতঙ্কে মানসিক রোগী হচ্ছে ইসরায়েলিরা। এখন একটি বিষয় প্রশ্নাধিকভাবে প্রমাণিত, ইসরায়েল আর ঠেকাতে পারছে না ইরানি মিসাইল। আলোর বেগে ইসরায়েলে আছড়ে পড়ছে মিসাইল। কারণ কমতির দিকে ইসরায়েল আমেরিকার ইন্টারসেপ্টর, আর এই অপেক্ষাতেই ছিল ইরান। শনিবার রাতের এসব দৃশ্য কখনোই বলতে পারবে না ইসরায়েল। মুহূর্তেই পড়ে যায় রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি শহরের ঘরবাড়ি ও সামরিক স্থাপনা। কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন। রাডারগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ঠিকমতো পাওয়া যাচ্ছে না আর্লি ওয়ার্নিং। ফলে ভুল সতর্কতায় পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্রতিবেদন বলছে, ইরানের হামলার আতঙ্কে ভয়ে ইসরায়েলে ক্রমাগত বাড়ছে মানসিক রোগীর সংখ্যা। কুদস দিবস পালনের পরপরই ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসাবে একের পর এক মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতেই। এতে মুহূর্তেই আলো ঝলকানিতে ভরে ওঠে রাজধানী তেল আবিবের রাতের আকাশ, যেন উল্কাপিণ্ড দেহে
আসছে শহরের দিকে। মুহূর্তের মধ্যেই শহরের বিভিন্ন এলাকা থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া কুণ্ডলি উঠতে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজতে থাকে সতর্কতা সাইরেন। স্থানীয় বাসিন্দাদের মতে কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি এবং সামরিক স্থাপনা। শুধু তেল আবিবই নয়, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের বন্দরনগরী হাইফা সহ কয়েকটি এলাকা। ইসরায়েলের বিভিন্ন শহর গুড়িয়ে দিচ্ছে ইরানের সেনাবাহিনী। আগে যেই মাত্রায় হালকা ছিল একটা বিল্ডিং এর অংশবিশেষ গুড়িয়ে যেত, এখন একসাথে তিনটা চারটা বিল্ডিং গুড়ায় যাচ্ছে। এই অবস্থায় নেতানিয়াহু কিন্তু একেবারে পুরোপুরি আত্মগোপনে চলে গেছে। প্রথমে মনে হচ্ছিল যে ইসরায়েলকে হয়তো তেমন স্পর্শ করতে পারবে না, কারণ ইসরায়েল এবং আমেরিকার যৌথ যে আক্রমণ এবং শক্তিশালী অবস্থান, সামরিক অবস্থান, তাতে ইরান হয়তো প্রতিবেশী দেশগুলোতে টুকটাক ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে শেষ করবে। এখন দেখা যাচ্ছে যে না, বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে ইসরায়েলের বিভিন্ন শহর গুড়িয়ে দিচ্ছে ইরানের সেনাবাহিনী এবং এখন খুবই শক্তিশালী বলা যায়, টনকে টন ওজনের ক্ষেপণাস্ত্র ছুটছে। ফলে আগে যেই মাত্রায় হালকা ছিল একটা বিল্ডিং এর অংশবিশেষ গুড়িয়ে যেত, এখন একসাথে তিনটা চারটা বিল্ডিং গুড়ায় যাচ্ছে। কিন্তু এই সমস্ত ভিডিও এবং সংবাদের উপর কঠোর সেন্সরশিপ থাকার কারণে কোনোভাবেই এটা বিশ্বের কাছে খবর আকারে আসছে না। এখানে বলা হচ্ছে ইসরায়েলে গত 24 ঘন্টায় শতাধিক ব্যক্তি আহত। এর মধ্যে আসলে অল্প অল্প করে কিছু খবর দিচ্ছে, কত আহত কত নিহত তার সঠিক কোনো চিত্র নেই। শুধু তাই না, নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইতিমধ্যেই যেটা ঘটেছে যে নেতানিয়াহু গোপনে চলে গেছে, গোপন স্থানে চলে গেছে। কেউ বলছে সে মারাত্মকভাবে আহত, কেউ বলছে সে নিহত। তার কিছু ভিডিও সামনে আসছে মাঝে মধ্যে এআই দিয়ে তৈরি করা, এবং একটার মধ্যে দেখা গেছে যে 6টা তার আঙুল। এটা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া। তো তারপরই দেখা যাচ্ছে যে বিপ্লবী গার্ড বাহিনী হত্যার হুমকি দিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইটে সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু সম্পর্কে বলা হয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া এবং হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব। 2 সপ্তাহ আগে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়ে দেশটির সঙ্গে এই যুদ্ধ শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিন অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন 37 বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির মৃত্যুর পর মোস্তফা খামেনি ইরানের নতুন নেতা নির্বাচিত হয়েছেন বা স্থলাভিষিক্ত হয়েছেন। এখন চলতি সপ্তাহের শুরু থেকে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কি ব্যবস্থা নিতে পারে। জবাবে তিনি বলেছিলেন, আমি এই সন্ত্রাসী নেতাদের কারোরই জীবন বীমার নিশ্চয়তা দেব না। এক ধরনের অহংকারী বক্তব্য। তো এই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার যে তাদেরকে হত্যা করা হবে। এখন এই যদি ইসরায়েলের অবস্থান হয় এবং ইতিমধ্যে $1 কোটি পুরস্কার দিয়েছে যে মুস্তফার অবস্থান সম্পর্কে যদি কেউ তথ্য দেয়, তো পরিষ্কার এই কারণে ইরান এখন মরিয়া যে তারাও যেহেতু তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, এখন তারা তার ধারে কাছে পাবে না ডোনাল্ড ট্রাম্প। এখন ভাবা করছে তারা নেতানিয়াহুকে, এবং নেতানিয়াহু পর্যন্ত পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছে। এই অবস্থায় নেতানিয়াহু কিন্তু একেবারে পুরোপুরি আত্মগোপনে চলে গেছে। অনেকে এটা এই কারণে মিশ্র একটা প্রতিক্রিয়া যে সে আদৌ বেঁচে আছেন। ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা ইসরায়েল মারাত্মকভাবে চেষ্টা করছে যে তারা ইরান যে ক্রমাগতভাবে হামলা চালাচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে। ফলে ইরান এখন সর্বগ্রাসী আক্রমণ চালাচ্ছে ইসরায়েলকে রক্ষা করে। যুক্তরাজ্যের 7 বারের পার্লামেন্ট মেম্বার জর্জ ক্যারওয়ে প্রশ্ন ছুড়েছেন, নেতানিয়াহু যদি সত্যি মারা যেয়ে থাকেন তাহলে ইসরায়েলটা চালাচ্ছে কে? অবস্থাটা বলছেন একবার। গোটা বিশ্বে ইরান হাইপটা কি তুলেছে দেখেন। মানে ইরানের হামলায় নেতানিয়াহু আসলে মারা গেছেন নাকি আছেন তা নিয়ে সন্দেহ খোদ পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কারদের। কি বা করবে ইরান এই ভেবে ইরানে হামলা করে বসেছিল ট্রাম্প নেতানিয়াহু। কিন্তু 15 দিনে গোটা মধ্যপ্রাচ্যে ইরান যে এমন তুফান তুলবে ইতিহাস বিজ্ঞানের সবচেয়ে খারাপ ছাত্রটিও তা বোধহয় কল্পনা করেনি। যা হোক, নেতানিয়াহু মারা যাননি, সেটা ফ্যাক্ট চেকে উঠে এসেছে। কিন্তু নেতানিয়াহু যে বেঁচে আছেন নাকি মারা গেছেন এই সন্দেহ করাটা বুঝিয়ে দিচ্ছে যুদ্ধ কতটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া জানিয়েছে খামেনির দেশ। মাঠেও তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ট্রাম্পরা। নেতানিয়াহুকে রীতিমতো হুমকি সুরে বলেছে 7 দিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে। যুদ্ধের 15তম দিনে এসে ইরান যেন আরো বেশি অপ্রতিরোধ্য ও বিধ্বংসী হয়ে উঠেছে। ইসরায়েলের ভেতরে তো বটেই, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন এবং ইসরায়েলির স্বার্থে একের পর এক নিখুঁত হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সেখানে থাকা অন্তত 5টি মার্কিন বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার রিফুয়েলিং উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব উড়োজাহাজ মূলত ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার কাজে ব্যবহৃত হতো। এই হামলা শুধু সামরিক দিক থেকেই নয়, কৌশলগত দিক থেকেও ওয়াশিংটনের জন্য একটি বিশাল ধাক্কা। বিশ্লেষকদের মতে মার্কিন সামরিক সরঞ্জাম এভাবে নিখুঁত নিশানায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রমাণ করে যে ইরানের মিসাইল প্রযুক্তি কতটা উন্নত এবং তাদের গোয়েন্দা নেটওয়ার্ক কতটা সুচারুভাবে কাজ করছে।
অন্যদিকে যুদ্ধ সামলাতে 2500 মার্কিন স্থলসেনা ও উভয়চর যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিলেও ইরানের আক্রমণের তীব্রতা এতটুকুও কমেনি। ইরান কতটা হিংস্রতা দেখাচ্ছে তা বর্তমান সংঘাতের দিকে গভীরভাবে তাকালে স্পষ্ট বোঝা যায়। পশ্চিমা বিশ্ব হয়তো শুরুতে ভেবেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে আগ্রাসন চালালে ইরান দ্রুত গুটিয়ে যাবে, কিন্তু বাস্তবে ইরান যে মাত্রার আগ্রাসন এবং পাল্টা ধ্বংসলীলা দেখাচ্ছে তা খোদ মার্কিন সামরিক কর্মকর্তাদেরও হতবাক করেছে। বিশ্লেষকদের মতে ইরান তাদের সামরিক সক্ষমতার পুরোটা উজাড় করে দিচ্ছে এবং প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যে তাদের সহজে কাবু করা সম্ভব নয়। ইরানের এই বেপরোয়া প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট পর্যন্ত চরম হতাশায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বলতে বাধ্য হয়েছেন যে শত্রুদের কোনো ছাড় দেওয়া হবে না বা কাউকে রেহাই দেওয়া হবে না। হেগসেটের এই যুদ্ধাপরাধ তুল্য মন্তব্যই প্রমাণ করে যে ইরান মার্কিন বাহিনীর জন্য কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। খামেনির দেশ এমন এক তুফান তুলেছে যে খোদ ওয়াশিংটন এখন যুদ্ধের লাগাম টানতে ইসরায়েলকে মাত্র 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য এখন চরম হুমকির মুখে। শুধু সৌদি আরবে থাকা মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত সরবরাহ লাইনগুলো ইরানের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান খুব সুকৌশলে যুক্তরাষ্ট্রের সেই সব স্পর্শকাতর জায়গায় আঘাত করছে যেগুলো সরাসরি ইসরায়েলকে সামরিক ও লজিস্টিক সহায়তা প্রদান করে। মার্কিন সামরিক বাহিনীর লজিস্টিক সাপোর্ট ধ্বংস করার মাধ্যমে ইরান মূলত ইসরায়েলকে পঙ্গু করে দিতে চাইছে। এছাড়া পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জাহাজগুলো চলাচলও এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ইরানের এই বেপরোয়া হামলার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক দুর্বলতাগুলো এখন বিশ্বের সামনে উন্মোচিত হয়ে পড়েছে। আরব আমিরাতের মতো মিত্র দেশগুলোর ধনকুবেররা এখন প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনকে প্রশ্ন করতে শুরু করেছেন যে এই যুদ্ধে তাদের কেন জড়ানো হলো। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব এবং অর্থনৈতিক স্বার্থে ইরানের এই সরাসরি আঘাত মার্কিন সাম্রাজ্যের ভিত্তিমূলে একটি বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। ইরান ইসরায়েলে কতটা ক্ষতি করেছে তার বর্ণনা শুনলে যে কারোই চক্ষু চরম কাজ হতে বাধ্য। মাত্র 15 দিনের এই যুদ্ধে ইসরায়েলের ভেতরে সামরিক ও বেসামরিক অবকাঠামোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা গত কয়েক দশকেও দেখা যায়নি। ইরানের একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিভিন্ন শহরে আঘাত এনেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটি প্রমাণ করে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ও মনস্তত্ত্ব কতটা ভেঙে পড়েছে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে শেয়ার করা নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে, যেখানে এআই গ্লিচের কারণে তার এক হাতে 6টি আঙুল দেখা যায়। এই এআই ভিডিও ঘিরে গুজব ছড়িয়ে পড়ে যে নেতানিয়াহু হয়তো আর বেঁচে নেই এবং ইসরায়েলের সরকার এআই দিয়ে তার ভুয়া ভিডিও বানাচ্ছে। মার্কিন রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন তুলেছেন বিবি কোথায়। যদিও ফ্যাক্ট চেকে এটি দৃষ্টিবিভ্রম বলে প্রমাণিত হয়েছে, তবে বিশ্লেষকদের মতে এই চরম আতঙ্ক এবং আস্থার সংকট বলে দিচ্ছে ইরানের হামলায় ইসরায়েলের সাধারণ মানুষ ও প্রশাসনের ভেতরে কতটা ভয় ঢুকে গেছে। ইসরায়েলের অর্থনীতির চাকা প্রায় স্থবির হয়ে গেছে এবং সামরিক ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই যুদ্ধে রাশিয়া এবং চীন কিভাবে ইরানকে সাহায্য করছে তা বৈশ্বিক রাজনীতির এক নতুন মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একদিকে রণাঙ্গনে যখন যুদ্ধ চলছে, অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানকে রক্ষা করার জন্য শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে বেইজিং ও মস্কো। যুক্তরাষ্ট্রের আনা যে কোনো ইরান বিরোধী নিষেধাজ্ঞা তা প্রস্তাবে আটকে দিচ্ছে দেশ দুটো। নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি সরাসরি ওয়াশিংটনকে এই সংকটের উস্কানিদাতা হিসেবে অভিহিত করেছেন। এর পাশাপাশি রণাঙ্গনে পশ্চিমাদের মাথা ব্যথা বাড়াচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ইরানকে কিছুটা সহায়তা করছেন। মার্কিন সামরিক জাহাজ ও উড়োজাহাজগুলোর নিখুঁত ভৌগোলিক অবস্থান এবং গোয়েন্দা তথ্য রাশিয়া ইরানের হাতে তুলে দিচ্ছে বলে খবর বেরিয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া এবং চীনের এই প্রচ্ছন্ন এবং সরাসরি সহায়তা ইরানকে মানসিকভাবে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। ওয়াশিংটন যখন আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে একঘরে করার চেষ্টা করছে, ঠিক তখনই পরাশক্তি রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সেই প্রচেষ্টা রীতিমতো জল ঢেলে দিয়েছে। পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় চপেটাঘাত হয়ে এসেছে ইরানের একটি যুগান্তকারী অর্থনৈতিক সিদ্ধান্ত। ইরান ঘোষণা দিয়েছে যে তারা এখন থেকে চীনা মুদ্রা ইউয়ানে বিনিময় করলে তবেই তেল রপ্তানি করবে। দশকের পর দশক ধরে বিশ্ববাজারে তেলের বাণিজ্য মার্কিন ডলারে নিয়ন্ত্রিত হয়ে আসছে, যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অর্থনৈতিক আধিপত্যের অন্যতম মূল ভিত্তি। কিন্তু ইরানের এই সিদ্ধান্ত সেই আধিপত্যের মূলে সরাসরি কুঠারাঘাত করেছে। বিশ্লেষকদের মতে ইউয়ানের তেল বিক্রির এই পদক্ষেপ শুধু একটি সাধারণ অর্থনৈতিক লেনদেন নয়, এটি পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা। ডলারের উপর থেকে নির্ভরতা কমিয়ে চীনা মুদ্রাকে আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন বেইজিং দীর্ঘকাল ধরে দেখছে, ইরানের এই পদক্ষেপ তাকে বহু গুণে ত্বরান্বিত করবে। যুক্তরাষ্ট্র যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ইরানকে কাবু করতে চাইছে, তখন ডলারকে পাশ কাটিয়ে ইউয়ানের তেল বাণিজ্যের এই ঘোষণা এক বিরাট চপেটাঘাত। এর প্রভাব রণাঙ্গনের যে কোনো ক্ষয়ক্ষতির চেয়ে অনেক বেশি সুদূর প্রসারী হবে বলেই মত বিশ্লেষকদের। ইউয়ানের তেল রপ্তানির চুক্তির মাধ্যমে ইরান এবং চীনের মধ্যকার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এমন এক উচ্চতায় পৌঁছেছে যা ভাঙা পশ্চিমাদের পক্ষে প্রায় অসম্ভব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনের জোরালো কূটনৈতিক সমর্থন এবং অর্থনৈতিকভাবে ইরানের পাশে দাঁড়ানোর এই নীতি প্রমাণ করে যে বেইজিং এখন তেহরানের সবচেয়ে বড় ভরসার জায়গা। বিশ্লেষকদের মতে ইরান অত্যন্ত সুকৌশলে চীনকে নিজেদের অঘোষিত মিত্র বানিয়ে ফেলেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে চীনেরও ঠিক এমন একজন শক্তিশালী এবং বেপরোয়া অংশীদার প্রয়োজন ছিল যে যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতে পারে। ইরান ও চীনের এই মেলবন্ধন প্রমাণ করে যে বর্তমান বিশ্ব ব্যবস্থা আর ওয়াশিংটনের এককেন্দ্রিক নিয়ন্ত্রণে নেই। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন শুধু ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধেই লড়ছে না, বরং তাদের লড়তে হচ্ছে রাশিয়া ও চীনের মতো
পরাশক্তিগুলোর বিশাল ছায়ার বিরুদ্ধেও। আর ঠিক এখানেই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক ও কৌশলগত বিজয় অর্জিত হয়েছে। আমি রাশিয়াকে ধন্যবাদ দিতে চাই। একটু দেরি হয়েছে, বাট ফাইনালি রাশিয়া ইরান এই যুদ্ধে, মানে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইনভলভমেন্ট নিয়ে আসছে। আপনারা অনেকে জানেন, অনেক ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। তো আমরা ভাবছিলাম যে কেন ইরান আসলে চুপ আছে, রাশিয়া চুপ আছে, খালি কূটনৈতিক বক্তব্য দিচ্ছে। তো কূটনৈতিক বক্তব্য দিয়ে আসলে প্যাট ভরবে, দরকার হচ্ছে অ্যাকশন, মেশিনারি সাপ্লাই। কারণ বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে আমরা দেখছি যে ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে, এগুলো দিয়ে নাকি যুক্তরাষ্ট্রের সাথে বেশি দিন লড়াই করা যাবে না। তো এই যখন অবস্থা, টেনশন, দুশ্চিন্তা, এর মাঝখানে আপনারা আজকে দেখলাম যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যে চলমান লড়াই আছে, এখানে মূল একটা উপাদান হচ্ছে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, যাতে একটা লম্বা চূড়া আকাশ পথে যুদ্ধগুলো হচ্ছে। তো যখন আপনার প্রায় শেষ মুহূর্তে, তখন ইরানকে রাশিয়া তাদের তেলকম ভাজা মশমশা কিন্তু খুব বেশি ইফেক্টিভ একটা ড্রোন আছে, শাহেদ ড্রোন। সেই শাহেদ ড্রোন সরবরাহ করেছে। আপনার দাবি করছে কি আবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরি বলছে যে এটি শতভাগ সত্য যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। এছাড়া অন্যান্য দেশে হামলার এখন জেলির দাবি হচ্ছে, জেলেনস্কির দাবি হচ্ছে ইরান প্রথমে শাহেদ ড্রোন তৈরি করেছিল, কিন্তু এই প্রজেক্টটা পরবর্তী সময় রাশিয়ার হাতে হস্তান্তর করে দেওয়া হয়। এই ঘটনা কিন্তু সত্য। আমি কি বলা হয়, যখন রাশিয়া ইউক্রেন নিয়ে যুদ্ধগুলো নিউজ করছিলাম, তখন বলছিলাম যে ইরান এবং রাশিয়ার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে একটা চুক্তি হয়েছে। রাশিয়া এমনি যথেষ্ট শক্তিশালী একটা রাষ্ট্র, কিন্তু ইরানের যে টেকনোলজি, তেলকম ভাজা মশমশা, অর্থাৎ একটা ড্রোন আপনার যদি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয় বা রাশিয়ার তৈরি হয় বা ফ্রান্স, জার্মানি, তাদের তৈরি একটা ড্রোনের পিছনে ব্যয় হয় বিলিয়ন মিলিয়ন ডলার। সেই ক্ষেত্রে ইরান দামে কম, ধরেন 20-50 হাজার ডলারের মধ্যে ড্রোন বানাই ফেলে। এমনকি এগুলো অত্যাধুনিক প্রযুক্তির যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের থাড অথবা ধরেন প্যাট্রিয়ট আছে না, যে আরো যেগুলো আছে রাশিয়ার বিভিন্ন, তো এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে শত্রুর ঠিকানা মতো পৌঁছানোর মতন ক্যাপাসিটি রাখে। আর এই কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইরানের ড্রোনের বিশ্বব্যাপী চাহিদা তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিমাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশগুলোর কাছে বিক্রি করতো, সেখানে একটা ঝামেলা পাওয়া গেল কি, যে ভাই তোমাদের এত উচ্চ প্রযুক্তির একটা জিনিসকে ঠুস করে ঠুকা দিচ্ছে কে? ইরানের তৈরি এই কম দামি ড্রোনগুলো। তার মধ্যে অন্যতম একটা ছিল শাহেদ ড্রোন। এইটারই একটা কারখানা ইরান এবং রাশিয়া যৌথভাবে, সম্ভবত রাশিয়ার একদম দক্ষিণের একটা এলাকা, বরফ মণ্ডিত থাকে ম্যাক্সিমাম সময়, ওইখানে গিয়ে তারা একটা কার্যক্রম শুরু করলো। কারণ ছিল দুইটা তৎকালীন প্রেক্ষাপটে, ভবিষ্যতে যদি কখনো আজকের দিনের মতন ইরান বিপদে পড়ে, তাহলে রাশিয়া তাদেরকে ড্রোন সরবরাহ করবে। এর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিন্তু অস্ত্র সংকটে পড়ে গেছিল। পশ্চিমাদের যে নিষেধাজ্ঞার বেড়াজাল ছিল, সেখানে কোনো দেশ থেকে তারা কি বলা হয়